ভীষণ ভয় ও আতঙ্ক নিয়ে দৃশ্য পেছনে তাকাল। মাকে দেখে বেশ চমকে গেল। আনিকা কবির অশ্রুসিক্ত নয়নে মেয়ের দিকে তাকালেন। মেয়ে এমন কিছু পরিকল্পনা করছে সেটা তিনি আগেই টের পেয়েছেন। এই মেয়েটাকে তিনি ভীষণ ভালোবাসেন। মেয়ের কপালে এতটা দুঃখ থাকবে তিনি ভাবতেই পারেননি। মেয়েটা ছোটবেলা থেকেই স্বাধীনচেতা, মুক্ত পাখির মতো উড়তে চাইত, কিন্তু বাবার ভয় নিজেকে গুটিয়ে রেখেছে। আর আজ তার মেয়েটা মুক্ত হতে যাচ্ছে। তিনি দৃশ্য কপালে চুমু খেয়ে বলেন, যেখানে থাকিস ভালো থাকিস, আমি তো তোর জন্য কিছুই করতে পারিনি, তবে আমার বিশ্বাস তুই হেরে যাবি না। দৃশ্য বিস্ময় নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। আসলেই মায়ের কাছে কিছুই লুকানো থাকে না। সে বলল, মা আমাকে মাফ করে দিও। আমার জন্য তোমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, আর আজ স্বার্থপরের মতো তোমাকে এই বিপদে ফেলে চলে যাচ্ছি। কি করব আমি মা? বাবার এই অন্যায় মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। তিনি দৃশ্যর চোখের পানি মুছে বলেছিল, আমার মেয়ে মোটেও স্বার্থপর না। আর তুই যা করছিস ঠিক করছিস। তোর বাবার সব অন্যায় আমি মুখ বুজে সহ্য করে গেছি। যদি তোর মতো সাহসী হতে পারতাম তবে কবেই চলে যেতাম এই নরক থেকে। তারপর তিনি দৃশ্যর হতে কিছু টাকা গুজে দিয়েছিলেন। এর চাইতে বেশি কিছু তার পক্ষে করা সম্ভব ছিল না। তিনি দ্রুত দৃশ্যকে যাওয়ার তাড়া দিলেন। আশরাফ হুসাইন টের পেলে দৃশ্যকে শেষ করে ফেলবে। দৃশ্য তার মাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। এই মানুষটাকে ফেলে যেতে দৃশ্যর ভীষণ কষ্ট হচ্ছে। মায়ের কোলের নিরাপদ আশ্রয় ছেড়ে আজ তাকে যেতে হচ্ছে। দৃশ্য মাকে বিদায় জানিয়ে চলে গেল। আনিকা কবির দৃশ্যর যাওয়ার দিকে তাকিয়ে রইলেন। তিনি জানেন সমনের পথ দৃশ্যর জন্য সহজ হবে না। তবুও মেয়েটা এই নরক থেকে তো মুক্তি পেল। বাসার গেটে নাবিলা দাঁড়িয়ে ছিল। দৃশ্য আসতেই তার হাতে ট্রেনের টিকিট ধরিয়ে দিল। দৃশ্য নাবিলাকে জড়িয়ে ধরে বলল, তুই না থাকলে আমি এখান থেকে বের হতে পারতাম না নাবি। তোর এই ঋণ আমি শোধ করতে পারব না। তুই আমার লাইফের অ্যাঞ্জেল, যে আমি কিছু বলার আগেই সব বুঝে যায়। নাবিলা দু চোখ ভিজে উঠল। ছোটবেলা থেকে তারা একসাথে বড় হয়েছে, কত খুনসুটি করেছে। অথচ আজ জীবন এমন পর্যায়ে এসে পড়েছে যে নিজেদের আলাদা হতে হচ্ছে। আবার কবে দেখা হবে জানা নেই। সে দৃশ্যকে ঝাপটে ধরে বলল, আমার বিশ্বাস তুই সব সামলাতে পারবি। এত সেন্টি খাইস না। ঢাকায় পৌঁছে ওই ফ্রেন্ডের সাথে যোগাযোগ করিস। আই মিস ইউ। ভালো থাকিস, মায়ের খেয়াল রাখিস। আর কখনো কাউকে অন্ধের মতো ভালোবেসে বিশ্বাস করিস না। দেখবি তোকে মাঝপথে ছুঁড়ে ফেলে দিবে। তখন নিজেকে সামলাতে পারবি না। ভালো থাকিস। কথাটা বলে দৃশ্য চোখের পানি মুছে বেরিয়ে গেল। আর নাবিলা সেই পথে দাঁড়িয়ে রইল যতক্ষণ না দৃশ্য দৃষ্টির আড়ালে হয়। প্রচণ্ড কষ্ট আর অভিমান জমে আছে মেয়েটার মাঝে। এই ইমোশনাল মেয়েটা সব সামলাতে পারবে তো? ধূমকেতু এক্সপ্রেস ছুটে চলেছে তার গন্তব্যের দিকে। দৃশ্য জানালো খুলে বাইরের তাকিয়ে আছে। রাতের আধারে বাইরে তেমন কিছুই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে দূরে ছোট ছোট আলো ঝলঝল করে উঠছে। তার অবাধ্য নয়ন জোড়া বারবার ভিজে উঠছে। জীবনে প্রথম সে একা এতটা পথ পাড়ি দিচ্ছে। আজ তার পাশে কেউ নেই। সামনের দিনগুলিতে সে কি করবে কিছুই জানে না। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রেন ঢাকায় থামল ভোর 4টায়। চারদিকে তখনও ঘুটঘুটে অন্ধকার। ট্রেন থেকে নেমে দৃশ্যর ভীষণ ভয় পেতে থাকে।
এই অচেনা শহরের কোনো কিছুই সে ঠিকমতো চেনে না। রাস্তার সামনে আসতেই দৃশ্যর ভয় বাড়তে লাগল। চারদিক ভীষণ নীরব, কোনো যানবাহনের দেখা পেল না সে। একটু সামনেই কয়েকটা মেয়েকে দেখে সে এগিয়ে যায়, এখান থেকে হোস্টেলে যাওয়ার রাস্তাটা জিজ্ঞাসা করতে। সে সেখানে যেতেই একজন লোক তার সামনে এসে দাঁড়াল। লোকটা দৃশ্যর দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে। দৃশ্য ভয় কয়েকটা ঢোক গিলল। লোকটাকে দেখে তার সুবিধার মনে হচ্ছে না। সে শুনেছে ঢাকা শহরে চোরের অভাব নেই। এই ব্যাটাকে তার চোর মনে হচ্ছে। সে হাতের ব্যাগ আরো শক্ত করে ধরল। লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে বলল, ওই যাবি? দৃশ্য ব্রু কুঁচকে তাকাল। লোকটা আবার বলল, আরে যত চাইবি তত দিমু। দৃশ্য ভয় কিছুটা সরে আসল। লোকটার কথার মানে দৃশ্য কিছুই বুঝল না। লোকটা আবার দৃশ্যর সামনে এসে বাজে ইঙ্গিত করে বলল, ওই নাটক করস কেন? আমারে খুশি করলে যত চাইবি তত দিমু। তোর ফিগারটা মনে ধরছে। দৃশ্যর কান দিয়ে মনে হয় ধোঁয়া বের হচ্ছে। তার বাবার বয়সী লোকটা এমন বিচ্ছিরি কথা কি করে বলতে পারে? দৃশ্য বুঝল লোকটার উদ্দেশ্য খারাপ। সে এক দৌড়ে আবার ট্রেন স্টেশনের ভেতরে চলে আসল। সকালের আগে এখন থেকে বের হওয়া নিরাপদ না। প্ল্যাটফর্মে দেখল অনেকেই নিচে বিছানা পেতে শুয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে এদের বাড়ি ঘর নেই, রাস্তায় থাকে তারা। দৃশ্য ভাবছে সেও তাদের মতোই। তারও এই শহরে মাথা গোজার জায়গা নেই। দৃশ্য এক বয়স্ক মহিলার পাশে ঠান্ডা ফ্লোরে শুয়ে পড়ল। মহিলার পরনের কাপড় অনেক জায়গাতে ছেঁড়া। দৃশ্য ব্যাগ থেকে একটা ওড়না বের করে মাথা অবধি ঢেকে শুয়ে পড়ল। কাঁচু মাচু হয়ে ওই বয়স্ক মহিলার গা ঘেঁষে রইল। ভয় তার শরীর কাঁপছে। চারপাশে হায়নার দল ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই তাকে ছিঁড়ে খুবলে খেতে সময় নিবে না। দৃশ্যর বুক ফেটে কান্না আসছে। জীবন কোনো জায়গায় এসে দাঁড়িয়েছে। আজ নিজের নরম বিছানা ফেলে এই প্ল্যাটফর্মে ঠান্ডা ফ্লোরে শুয়ে থাকতে হচ্ছে। এক নতুন জগতে চলে এসেছে সে, যেখানে প্রতিটা মুহূর্ত তাকে সংগ্রাম করে বাঁচতে হবে। দৃশ্য ফুপিয়ে কেঁদে চলল। তাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই। চোখ জোড়া বন্ধ করতেই মাহাদের মুখটা ভেসে উঠল। এই মানুষটাকে সে পাগলের মতো ভালোবেসে আজ ঘর হারা। এই মানুষটার ভালোবাসা আজ তাকে রাস্তায় এনে নামিয়েছে। সকাল হতেই দৃশ্য বেরিয়ে পড়ল স্টেশন থেকে হোস্টেলের উদ্দেশ্যে। একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে দৃশ্য আর তার সেই ফ্রেন্ড। এই মেয়েটার সাথে আজ দৃশ্যর প্রথম দেখা হচ্ছে। ছিপছিপি গর্ণের মেয়েটা দেখতে সুন্দরী। মেয়েটার নাম জিনিয়া। মেয়েটার সাথে তার ফেসবুকের মাধ্যমে পরিচয়। তখন দৃশ্য ক্লাস 10-এ উঠেছে মাত্র। তখন এই অচেনা মেয়েটার সাথে তার কনভারসেশন শুরু হয়। কয়েকদিনে মধ্যেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। দৃশ্যর জীবনের সব কথাই সে তার সাথে শেয়ার করত। মাহাদকেও দৃশ্য জিনিয়ার কথা বলেছিল। মাহাদ কখনোই তাকে ফ্রেন্ডশিপের ক্ষেত্রে বাধা দেয়নি। শুধু একটাই শর্ত ছিল, কোনো ছেলে ফ্রেন্ড থাকা যাবে না। সে নাকি দৃশ্যকে কোনো ছেলের সাথে সহ্য করতে পারে না। মেয়েদের সাথে যত খুশি বন্ধুত্ব গড়ে তোলা যাবে। দৃশ্য ও সব মেনে নিত। তাছাড়া সে নিজেও ছেলেদের সাথে তেমন মিশত না। তার প্রধান কারণ তার ভাই আর বাবা। তাদের ভয়ে সে ছেলেদের কাছ থেকে দূরে থাকত। কিন্তু মাহাদ নামক মানুষটা কেমন করে যেন তার জীবনের সাথে জড়িয়ে গেল। তাকে ভালোবাসার উত্তাল সাগরে ভাসিয়ে নিয়ে গেল। আর তাই তো আজ সে কুলহারা। জিনিয়া অবাক চোখে দৃশ্যকে দেখছে।
সকালে রুবিনা খালা যখন তাকে খবর দিল একটা মেয়ে তার সাথে দেখা করতে এসেছে, সে ভীষণ অবাক হয়। এত সকালে কে আসতে পারে? নিচে নেমে দৃশ্যকে দেখে বেশ চমকে গেছিল সে। জিনিয়া বলল, আমি বিশ্বাস করতে পারছি না তুই এমন একটা কাজ করেছিস। আমাকে তো আগে কিছুই জানালি না। এইভাবে না বলে চলে আসার জন্য সরি। আসলে আমি যাওয়ার আর জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই। আর আগে ইনফর্ম করলে বাবা আমাকে খুঁজে বের করে ফেলবে। আমাকে প্লিজ একটা থাকার জায়গা খুঁজে দে। আমার তো কলেজ শেষ, আর 5 দিন পর আমি হোস্টেল ছেড়ে দিব। ভার্সিটি পরীক্ষার জন্য আবার বাড়িও যেতে পারবো না। তাই একটা আপুর সাথে মিলে ছোট একটা বাসা ভাড়া করেছি। আমাদের আরও একজন রুমমেট দরকার। তুই চাইলে থাকতে পারিস, কিন্তু এই 5 দিন কষ্ট করে কোনো হোটেলে থাকতে হবে তোকে। এই হোস্টেলে ঢুকতে দিবে না তোকে। আমার সমস্যা নেই, তুই একটা হোটেল বুক করে দে। আমি তো কিছুই চিনি না। দৃশ্য 5 দিন হোটেলে ছিল, তারপর সে বাসায় শিফট করে। ছোট্ট 2 রুমের বাসা। সেখানেই তার প্রথম দেখা হয় লতা আপুর সাথে। মানুষটা তাকে ভীষণ স্নেহ করে। দৃশ্যর বিষয় সবটাই সে জিনিয়ার কাছ থেকে জেনেছে। এতটুকু বাচ্চা মেয়ের জীবনে এত ঝড় বয়ে গেছে ভেবে তার ভীষণ খারাপ লেগেছে। দৃশ্য দিন রাত নিজের রুমে পড়ে থাকত। এই বিষাদময় জীবনটা আর নিতে পারছিল না সে। একাকিত্ব তাকে ঘিরে ধরেছিল। হঠাৎ হঠাৎ চিৎকার করে কেঁদে উঠত। চিৎকার করে মাহাদের নামে হাজারো অভিযোগ তুলত। পরিবার ছাড়া সে ভীষণ অসহায় হয়ে পড়েছিল। হাতে তেমন টাকাও নেই। আবার তার শিক্ষাগত যোগ্যতাও মাত্র এইচএসসি। সে তো চাইলেই চাকরিও করতে পারবে না। কি করবে কিছুই বুঝতে পারছিল না। সব কিছু ছিল এলোমেলো। রাতে তার একদম ঘুম হতো না। সে পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। ডিপ্রেশন থেকে দৃশ্য আরও একবার সুইসাইডের চেষ্টা করে। বেশ কিছু ঘুমের ঔষধ খেয়ে ফেলে। লতা আর জিনিয়া মিলে তাকে হসপিটালে নিয়ে ওয়াশ করায়। দৃশ্যকে বাসায় এনে লতা আর জিনিয়া তাকে স্বাভাবিক করার চেষ্টা করে। তাকে সময় দেয়, বাইরে ঘুরতে নিয়ে যায়। ততদিনে দৃশ্যদের রেজাল্ট বের হয়। দৃশ্য পায় 460। এই রেজাল্ট দৃশ্য তেমন মন খারাপ করে না, কারণ সে যে পরিস্থিতিতে পরীক্ষা দিয়েছে সেখানে পাস করাটাও মুশকিল ছিল। দৃশ্য আর পড়তে চায় না, কারণ তার সেই মন মানসিকতা ছিল না। লতা অনেক বুঝায়, সে যদি স্টাডি করে তবে খুব সহজেই চাকরি খুঁজতে পারবে, নিজেকে এই শহরে টিকিয়ে রাখতে পারবে। লতা নিজের টাকায় দৃশ্যকে জিনিয়ার সাথে ভর্তি করিয়ে দেয়। সাথে দৃশ্যকে 2টা টিউশন দিয়ে দেয়। লতা চাইতো দৃশ্য ব্যস্ত থাকুক। ব্যস্ত থাকলে দৃশ্যর মাথায় সুইসাইডের চিন্তা আসবে না, ডিপ্রেশন থেকে মুক্তি পাবে। সে নিজ দায়িত্বের দৃশ্যকে একজন সাইকিয়াট্রিস্ট দেখায়, কারণ দৃশ্য তখন চরমভাবে ডিপ্রেশনের ভুগছিল। সাইকিয়াট্রিস্টের পরামর্শে ধীরে ধীরে দৃশ্য কিছুটা স্বাভাবিক হয়। লতা আপু আর জিনিয়াকে নিয়ে তার নতুন জীবন শুরু হয়। সে অনেকটাই নিজেকে সামলে নিতে শুরু করে। সারাদিন ক্লাস আর টিউশন নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। লতা আর জিনিয়া তাকে আর্থিকভাবে অনেকটা সাপোর্ট দিত, কিন্তু তারা নিজেরাও তেমন সচ্ছল পরিবারে না, তাই তাদের উপর আর বোঝা হতে চাইত না। অর্থ কতটা জরুরি সে প্রথম তখন বুঝতে পারে। অর্থ উপার্জন যে সহজ বিষয় না সেটা বুঝতে পারল। একটা টাকা খরচ করতে তার অনেকবার ভাবতে হতো। লেখাপড়ায় প্রচণ্ড মনোযোগী হতে শুরু করে সে। তার এই অবস্থা থেকে বের হতে একমাত্র লেখাপড়ায় সাহায্য করতে পারবে।
এই নতুন শহরে সে নিজেকে মানিয়ে নিতে থাকে। অনেকবার হোঁচট খেয়ে পড়ে যেত, আবার নিজেকে শক্ত করে নতুন পথ চলা শুরু করত। তবে দিন শেষে ভালোবাসার মানুষটা ঠিক তার কল্পনায় এসে হানা দিত, তাকে আবার দুর্বল করে দিত। অনেক ব্যস্ততার মাঝে হঠাৎ একদিন দৃশ্য টিভিতে মাহাদের গান শুনতে পায়। সেই চিরচেনা সুর। কত রাত এই গলায় গান শুনে সে ঘুমিয়েছে তার হিসেব নেই। যতবার দৃশ্য টিভিতে মাহাদকে দেখত ততবার তার অন্তরের ক্ষতটা আরও বেড়ে যেত। সুন্দরী মডেলদের সাথে মাহাদের ভিডিওগুলি চোখে পড়লে সহ্য করতে পারত না। দৃশ্যর ভীষণ অভিমান হতো, মানুষটা তাকে ভুলে দিব্যি ভালো আছে, অথচ সে মানুষটার বিরহে শেষ হয়ে যাচ্ছে। ধীরে ধীরে দৃশ্য এই সব এভয়েড করতে লাগল। সে দেখতে চায় না মানুষটাকে, নিজেকে আর এলোমেলো করতে চায় না। অনেক দিন যাবৎ দৃশ্য চাকরির সন্ধান করছিল। আসলে শুধুমাত্র টিউশনির টাকায় সে কিছুতেই চলতে পারছিল না। বেশ কয়েক জায়গাতে ইন্টারভিউ দিয়েছে, কিন্তু অনার্স কমপ্লিট করা ছাড়া কোথাও চাকরি হচ্ছে না। ভার্সিটির এক ফ্রেন্ডের মাধ্যমে ড্রিম ফ্যাশন হাউসের কথা জানতে পারে। সে এবারও আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু ভাগ্যের জোরে তার চাকরিটা হয়ে গেল। তবে এটা যে মাহাদের কোম্পানি সেটা খুনাখড়েও টের পায়নি, তাহলে কখনো সে চাকরিটা করত না। সে অলরেডি ডিসাইড করে ফেলেছে যত তাড়াতাড়ি সম্ভব চাকরিটা ছেড়ে দিবে, অন্য একটা জবের চেষ্টা করছে। সামনে ফাইনাল এক্সাম, অনেকগুলি টাকার ব্যাপার, তাই এই অসময়ে সে জবটা ছাড়তে পারছে না। মাহাদ জিমে দাঁড়িয়ে পঞ্চিং ব্যাগে অনবরত মেরে যাচ্ছে। ঘামে তার পুরো শরীর ভিজে উঠেছে, কপাল, ঘাড় বেয়ে সেই নবনাক্ত ঘাম ঝরে যাচ্ছে। রবিন ট্রেডমিলে দৌড়াচ্ছে আর মাহাদকে পর্যবেক্ষণ করছে। স্যারের মতিগতি সে কিছুই বুঝতে পারে না। প্রায় ৩ বছর ধরে সে মাহাদের সাথে আছে। এত সুদর্শন মানুষটি এত গম্ভীর কেন থাকে সেটাই বুঝে না। মাহাদের রাগের তোপে তাকেও বহুবার পড়তে হয়েছে। কখন কোনো কথায় এই মানুষটা রেগে যায় তা বোঝা মুশকিল। যেমন আজ সকাল সকাল উঠে স্যার কোথায় গেল সে কিছুই জানে না, আবার সেখান থেকে এসে এমন রেগে আছে। কোনো বডিগার্ড ছাড়া এইভাবে চলা তার জন্য কতটা বিপদের হতে পারে সে কি জানে না? ফ্যানদের তোপে পড়লে বিপজ্জনক অবস্থার শিকার হতে পারে। স্যারের মেয়ে ফ্যানরা তো তুলেই নিয়ে যাবে। ইসস, কথাটা ভাবতেই রবিনের গা শিউরে উঠছে। আজকালের মেয়েরা বহু ডেঞ্জারাস। দেখা গেল স্যারের ইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। অন্য কাউকে কি বলবে? তার নিজের গার্লফ্রেন্ডই দিনে ২৪ বার মাহাদের নাম জপে। আজ সকালে মাহিমের কাছ থেকে সবটা শুনে মাহাদ ভীষণ কষ্ট পায়। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করে। কি করে সে দৃশ্যকে আঘাত করতে পারল? ঠিক তখনই তানিম তাকে কল করে। তানিম দৃশ্যর বিষয়ে জেনেছিস? ও একা ঢাকায় কেন আছে? তানিম একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে এখন যা বলবে তাতে মাহাদের কষ্টের মাত্রা আরও বাড়বে। সে বলল, সেদিন তুই দৃশ্যকে তার বাসায় রেখে আসার পর মেয়েটা ভীষণ ভেঙে পড়েছিল। হয়তো তোর ওই ডিসিশন সে কিছুতেই মানতে পারছিল না। ওর বাবা তাকে বাসায় আটকে রাখে। যেদিন তোরা ঢাকায় চলে এসেছি সেদিন দৃশ্য তোর বাসায় ছুটে এসেছিল, কিন্তু ততক্ষণে তোরা চলে গেছিস। মেয়েটা তোদের দরজায় বসে চিৎকার করে কেঁদেছে। সারাদিন সেই দরজায় বসেছিল। পরে মনে হয় ফাহিম এসে নিয়ে গেছে। মাহাদের দুচোখ ভিজে উঠেছে, ঘাড়ের রগটাও ফুলে উঠেছে, হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। তানিম আবার বলতে শুরু করল। তারপর থেকে দৃশ্য অনেকটা চুপসে যায়।
সে তোদের ঢাকার ফ্ল্যাটেও তার এক মামাতো বোনকে পাঠিয়েছিল, কিন্তু তুই তো সেখানে ছিলি না। ভীষণ খারাপ সময় কাটাচ্ছিল মেয়েটা, কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল, নিজেকে চার দেয়ালের মাঝে আবদ্ধ করে রেখেছিল। এরপর ও ভীষণ বাজে একটা কাজ করে বসে। মাহাদের বুকটা ধুক ধুক করছে। সে অস্থির হয়ে বলল, কি করেছে ও? সুইসাইড অ্যাটেম্প করেছিল, হাত কেটে ফেলেছিল। মাহাদের পুরো শরীর কাঁপতে লাগল। সে কি করে ভুলে গেছিল যে তার পিচ্ছিটা ভীষণ ইমোশনাল, যে তার সামান্য অবহেলা সহ্য করতে পারত না। সে কি করে এই বিচ্ছেদ সহ্য করত? নিজের উপর ভীষণ রাগ হচ্ছে তার। রাগে তখন কেন এই বিষয়গুলো তার মাথায় আসেনি? তানিম আবার বলল, ফাহিম ওকে সময় মতো হসপিটালে নিয়ে গেছিল। এই ঘটনার পর ওর বাবা ভীষণ ক্ষেপে যায়। এমনি ওই ব্যাটার অগোচটা দৃশ্যর বোকামির জন্য আরও চটে গেল। ওই গর্ধব হঠাৎ দৃশ্যর বিয়ে ঠিক করে ফেলল, তা ওই সুদখোর নিজাম উদ্দিনের ড্রাগ অ্যাডিক্টেড ছেলে রাসেলের সাথে। ওই শুয়োরের বাচ্চার দৃশ্যর দিকে আরও আগে থেকেই নজর ছিল, আমরাই বুঝতে পারি নাই। মাহাদের চোয়াল শক্ত হয়ে গেল। আশরাফ হুসাইনকে কেটে টুকরো টুকরো করতে ইচ্ছা করছিল। তার বিয়ে করা বউয়ের কিনা অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। ওই মানুষটার মধ্যে কি সামান্যতম বিবেক বুদ্ধি নেই? স্বামী থাকা অবস্থায় কি মেয়েদের অন্যত্র বিয়ে হয় নাকি? আর ওই রাসেলকে তো পেলে চোখ উপড়ে ফেলত। তার দৃশ্যর দিকে নজর দিয়েছে সাহস কত বড়! তানিম বলল, ওই ফাহিম ব্যাটার মতি গতি কিছুই বুঝি না। সে তো গিরগিটির মতো রং বদলায়। যে তোকে দুই চোখে দেখতে পারত না বলে বোনকে মেরেছিল, সেই এই বিয়ের পথে অনেক বাধা দেয়। কিন্তু ওর বাপ তো হারামি, সে বিয়ে দিয়েই ছাড়বে। পরে ফাহিম দৃশ্যর পরীক্ষা পর্যন্ত সময় চায়। হারামিটা কেমনে যেন মেনে নেয়। দৃশ্য কেমনে জানি পরীক্ষা দিতে রাজি হয়। পরীক্ষার পর হারামিটা বিয়ের প্রিপারেশন শুরু করে। দৃশ্য এই সব কিছুতেই মানতে পারছিল না। খুব স্বাভাবিক, সে তোর জায়গা অন্য কাউকে দিতে চায়নি। তুই মেয়েটাকে ছাড়লেও সে কখনো তোকে ভুলেনি। হলুদের আগের দিন নাকি দৃশ্য বাড়ি ছেড়ে পালিয়েছে। কোথায় গেছে কেউ জানে না। ওর বাবা ভাই অনেক খুঁজেছে, থানায় মিসিং ডায়েরি খুলেছিল, কিন্তু কেউ জানে না দৃশ্য সেদিন কোথায় গেছে। তোর কাছে শুনে বুঝলাম দৃশ্য ঢাকায় গেছে। সব শুনে মাহাদের ভেতরটা ফেটে যাচ্ছে। পিচ্ছিটাকে কতটা সাফার করতে হয়েছে। যাকে সারা জীবন আগলে রাখতে চেয়েছিল, আজ তার কারণেই সে সবচাইতে বেশি কষ্ট পেয়েছে। তার কারণেই চোখের জল ফেলতে হয়েছে। আচ্ছা, পিচ্ছিটা একাই ঢাকায় কি করে সব সামলেছে? ফাইন্যান্সিয়াল সাপোর্ট কোথা থেকে পেয়েছে? মাহাদ আর কিছুই ভাবতে পারছে না। এই মুহূর্তে পিচ্ছিটাকে বুকে জড়িয়ে না ধরতে পারলে সে হয়তো মরেই যাবে। তাই তো ছুটে গেছিল দৃশ্যর বাড়িতে। দৃশ্যর সেই কঠিন রূপ তাকে ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু দৃশ্য তো তার জায়গায় ঠিক। সেই তো দৃশ্যর হাত ছেড়ে দিয়েছিল, মেয়েটাকে কষ্টের সাগরে ফেলে এসেছিল। নিজের উপর ভীষণ রাগ হচ্ছে। কিন্তু মাহাদের আসলে কি করার ছিল? বাবাকে হারিয়ে সে সব ভুলে গেছিল। মায়ের চোখের জলের কাছে সে হেরে গেছিল। মাকে কষ্ট দিয়ে সে কি দৃশ্যকে নিয়ে সুখী হতে পারত? কখনোই না। জেম আর ঢাকার রাস্তার মাঝে এক গভীর সম্পর্ক, এদের সহজে আলাদা করা যায় না। এই অসহ্য গরমে বাসে দাঁড়িয়ে দৃশ্য অতিষ্ঠ হয়ে পড়েছে। একটু পর পর বাস থামছে আর যাত্রী উঠা নামা করছে। ভিড়ের চাপে দৃশ্যর দম আটকে যাবার দশা।
বাস তার গন্তব্যস্থলে পৌঁছালে দৃশ্য দ্রুত বাস থেকে নেমে পড়ল। আজ সে অলরেডি দেরি করে ফেলেছে। দ্রুত অফিসে ঢুকে লিফটে উঠল। ঘেমে একদম বাজে অবস্থা। ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছে নিল। লিফটের দরজা বন্ধ হবার আগেই কেউ থামিয়ে দিল। দৃশ্য সামনে তাকিয়ে একটু চমকে গেল। মাহাদ তার সামনে দাঁড়িয়ে, গায়ে কালো ব্লেজার, চুল জেল দিয়ে পেছনে হেলানো, হাতে ব্র্যান্ডেড ঘড়ি। দৃশ্যর যেন দম বন্ধ হবার দশা। অফিসে এত সেজে গুজে আসার মানে কি? মেয়েদের ইমপ্রেস করতে চায়? সত্যি মিডিয়া মানেই খারাপ। এখানে ভালো মানুষ খারাপ হয়ে যায়। এর জলজ্যান্ত উদাহরণ তো তার সামনে দাঁড়ানো। মাহাদ ভেতরে ঢুকেই লিফটের দরজা বন্ধ করল। দৃশ্য একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। মাহাদ দৃশ্যর দিকে ফিরে একদৃষ্টিতে তাকিয়ে আছে। দৃশ্যর ভীষণ অস্বস্তি লাগতে শুরু করল। ধূসর চোখজোড়ার ভাষা সে পড়তে চায় না। মাহাদ একদৃষ্টিতে দেখে যাচ্ছে তার প্রিয়তমাকে। মেকআপবিহীন মুখটায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে। কোমর অবধি চুলগুলি মাথার উপরে খোপা করা। ছোট চুলগুলো কপাল ও কান ঘেঁষে পড়ে আছে। খোপাতে একটা কাঠি গোজা। ব্রাউন কলারের জামাটা দারুণ মানিয়েছে। এই অফিসে মনে হয় দৃশ্যই একমাত্র এমপ্লয় যে বিনা মেকআপে আসে, যার মধ্যে নেই কোনো কৃত্রিমতা। মিডিয়া জগতে আসার পর থেকে মেকআপে আচ্ছন্ন নারী মুখ দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে গেছে। বহুদিন পর এই ন্যাচারাল বিউটি দেখে সে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আর সেটা যদি হয় নিজের প্রিয়তমা, তাহলে তো কথাই নেই। চোখ তো বেহায়া হবেই। মাহাদ দৃশ্যর দিকে কিছুটা এগিয়ে গেল। দৃশ্য চমকে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। এই মাহাদের কোনো বিশ্বাস নেই। যখন তখন যা তা কাণ্ড ঘটিয়ে দিতে পারে। ভয় দৃশ্য চোখ বন্ধ করে রইল। মাহাদ পকেট থেকে টিস্যু বের করে দৃশ্যর নাক মুছে দিয়ে ফিসফিসিয়ে বলল, শুনেছি মেয়েদের নাক ঘামলে নাকি স্বামী সোহাগী হয়। আজ সেটা বিশ্বাস করে নিলাম। দৃশ্য ফট করে চোখ খুলে মাহাদের দিকে তাকাল। কেমন মিষ্টি গন্ধ নাকে আসছে দৃশ্যর। নিশ্চয়ই মাহাদ দামি কোনো ব্র্যান্ডের পারফিউম ইউজ করেছে। দৃশ্য আগে বিশ্বাস না করলেও আজ বিশ্বাস হচ্ছে দামি পারফিউমের মিষ্টি ঘ্রাণ মানুষকে আকৃষ্ট করতে পারে। দৃশ্য নিজেকে সামলে নিয়ে কড়া চোখে তাকিয়ে বলল, কিন্তু আমি বিশ্বাস করি না। মাহাদ বুঝতে পারল প্রিয়তমার অভিমান। সে কিছু বলার আগেই দৃশ্যর ফ্লোর চলে আসল। দৃশ্য দ্রুত পাশ কাটিয়ে বেরিয়ে গেল। আর মাহাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। দৃশ্য ভয় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মিস লুবনার সামনে। তিনি কিছুটা রেগে বললেন, গতকাল ছুটি কাটিয়ে আজ লেট করে আসলে। তোমাদের মধ্যে কি কাজ করার কোনো স্পৃহা নেই? যদি না থাকে তবে আর আসার দরকার নেই। তোমাদের বয়সে আমি কাজ নিয়ে কতটা সিরিয়াস ছিলাম জানো? তোমার মতো দায়িত্বহীনভাবে চললে আজ এই অবস্থানে আসতে পারতাম না। নেক্সট টাইম যেন এমনটা আর না দেখি। যাও। দৃশ্য মন খারাপ করে কেবিন থেকে বেরিয়ে আসল। ঈশিতা দৃশ্যকে দেখে মুচকি হেসে বলল, কেমন ক্লাস নিল মিস লুবনা বান্দরনি? দৃশ্য মলিন মুখে বলল, সেই লেভেলের ক্লাস। এই গরমে গলায় ওড়না কেন পেঁচিয়ে রেখেছ? তেমন কিছু না, এমনি। মৃদুল ল্যাপটপে কাজ করার ফাঁকে দৃশ্যর দিকে ফিরে মুচকি হেসে বলল, এখন কেমন আছো দৃশ্য? শুনলাম জ্বর ছিল। আমি কাল কল করেছিলাম, তুমি পিক করনি। সরি ভাইয়া, আমি খেয়াল করিনি। আসলে কাল শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কিন্তু এখন ভালো আছি।
মৃদুল ভাবছে মেয়েটা কেন তার মনের অনুভূতি বুঝে না। ভাইয়া ভাইয়া বলে মুখে ফেনা তুলে ফেলে। এই দৃশ্যর মলিন মুখ তাকে কতটা যন্ত্রণা দেয় সেটা কি করে বুঝবে। এমন সময় মিস লুবনা দৃশ্যকে কল করল। দৃশ্য দ্রুত তার কেবিনে চলে গেল। মাহিম আজ সিলেটের উদ্দেশ্যে বেরিয়েছে। ভাইকে বলেছিল এইবার একসাথে যাবে, কিন্তু তার রকস্টার ভাই ভীষণ বিজি। তাছাড়া ভাবিকে দেখার পর থেকে তার ভাই কতটা অস্থিরতায় ভুগছে সেটা তার চাইতে বেশি কে জানে। এই সময় বোমা ফাটলেও তার ভাই ভাবির থেকে দূরে এই সিলেট কিছুতেই যাবে না। তাই বলে তার ট্রিপ বন্ধ থাকবে তেমনটা নয়। সামনেই মাস্টার্স ফাইনাল এক্সাম, মাথা পুরো জ্যাম হয়ে আছে। একটা ট্যুর ভীষণ দরকার ছিল। বর্ষা বাসস্ট্যান্ড এসে মাত্রই পৌঁছাল। হাতে ঘড়ির দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যাক, এবার আর দেরি হয়নি। বন্ধু মহলে তাকে সবাই লেট লতিফ বলেই ডাকে, কারণ সব সময় সে লেট করে। বর্ষা বাসে উঠে চোখ বুলাল। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখে মুখে হাসির রেখা ফুটে উঠল। এই মানুষটির পেছনে সে 2 বছর পাগলের মতো ঘুরেছে। মেয়ে হয়েও বারবার নিজের মনের অনুভূতি মানুষটির সামনে প্রকাশ করেছে। ইসস, এখন ভাবলেই লজ্জা লাগে। সে সোজা মানুষটির পাশের সিটে বসে পড়ল। মাহিম পাশে তাকিয়ে দেখল বর্ষা তার পাশে বসেছে। সে মুচকি হেসে বলল, এত সময় লাগে আসতে? এবারও বাস মিস করলে তোকে ছাড়াই চলে যেতাম। পাশ থেকে রনিত বলে উঠে, এই ধামড়ি সারা জীবনই লেট করে। লেট লতিফ কোথাকার। বর্ষা পেছনে ফিরে বিরক্ত হয়ে বলল, এই রনিত, তোর সমস্যা কি? আমার পেছনে না লাগলো তোর পেটের ভাত হজম হয় না? ওই পূজা তোর বেকুব বয়ফ্রেন্ডকে বলে দে আমার পেছনে না লাগতে। পূজা বলল, যা বাবা, এখন সব দোষ আমার রনিতের। তুই লেট করিস কেন? যা ফালতু মহিলা। অভিশাপ দিলাম বছরে বছরে তোর বেবি হবে। শালি রোমাঞ্চ করার সময় পাবি না। বাচ্চারা মা মা করে খালি কাঁদবে। মাহিম বর্ষার মাথায় টোকা মেরে বলল, গাধি একটা। রোমাঞ্চ করার সময় না পেলে বছরে বছরে বাচ্চা হবে কিভাবে? বর্ষা জিহ্বায় কামড় দিয়ে চুপ করে রইল। মাঝে মাঝেই সে এমন বোকার মতো কথা বলে। বাস ছাড়তে শুরু করে। সবাই চুপ করে বসে থাকে। মাহিম বর্ষার হাতের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল মিলিয়ে দিল। বর্ষা পরম আবেশে চোখ বন্ধ করে মাহিমের কাঁধে মাথা রাখল। পাশ থেকে সিয়াম আর আরিফিন 2 জোড়া পাখিদের দেখে আফসোস করে। সিয়াম বলে উঠে, আজ সিঙ্গেল বলে এই আবাল আরেফিনের পাশে বসতে হচ্ছে। আমি আবাল নাকি তোর 14 ঘুষ্টি আবাল? একটা মেয়ে পটাতে পারে না আবার আসে কথা বলতে। আমি না হয় পারি না, কিন্তু তুই কোনো বাল ছিঁড়ছিস? আমি কখনো বিয়ে করব না, তাই আমার মেয়ে পটানোর ইচ্ছা নাই। শালা তোর এই সন্ন্যাসগিরি কতদিন চলে আমিও দেখব। বর্ষা বিরক্ত হয়ে বলল, ওই চুপ যা প্লিজ, মাথা ব্যথা ধরে গেছে। এই মাহিম মাথা টিপে দে। মাহিম মুচকি হেসে আসলেই মাথা টিপতে লাগল। এই মেয়েটাকে সে প্রচণ্ড ভালোবাসে। ভার্সিটি লাইফে সেই তার বেশ কয়জন ভালো বন্ধু জুটে যায়। রনিত, সিয়াম, আরিফিন, পূজা আর বর্ষা। বন্ধুত্বের বেশ কিছুদিন পর সে বুঝতে পারে বর্ষা তার প্রতি ফুটবল, কিন্তু সে তেমন একটা পাত্তা দিত না। বন্ধুত্বের মাঝে অন্য কোনো সম্পর্ক সে চাইছিল না। কিন্তু এই মেয়ে নাছুর বান্দা। কত শতবার তাকে প্রপোজ করেছে, কিন্তু মাহিম হেসে উড়িয়ে দিত। এর মধ্যে রনিত আর পূজার রিলেশন শুরু হয়।
মাহিমের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে বর্ষা হাল ছাড়েনি। একটা সময় মাহিম বুঝতে পারে সেও এই মেয়েটার প্রতি ভীষণ দুর্বল। একটা দিন তাকে না দেখলে ভীষণ অস্থির হয়ে পড়ত। ভাইয়ের ভাবির প্রতি পাগলামি দেখে সে কত হাসত, কিন্তু সে আজ বুঝতে পারে ভালোবাসার অনুভূতিটা কতটা সুখকর হয়। এই সুখের জন্য যে কোনো পাগলামি করা যায়। একটা বিষয় মনে হলে তার ভীষণ হাসি পায়। তার ভাই এক বাচ্চা মেয়ের প্রেমে পাগল, আর সে তার চাইতে 2 মাসের বড় মেয়ের জন্য পাগল। বর্ষা তার চাইতে 2 মাসের বড়। এটা শুনে বর্ষা ভীষণ হেসেছিল আর বলেছিল, এই তোর ভাবির চাইতে বয়সে আমি কিন্তু বড়, অথচ কপাল দেখো সে আমার বড় যা হবে। বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। আচ্ছা, আমি কি তাকে নাম ধরে ডাকব নাকি ভাবি বলে? অবশ্যই ভাবি। সম্পর্কে তো সে তোর বড়, আর ভাবি কিন্তু ভীষণ বাচ্চা। আর আমার দাদি সেই জিনিস, তাকে কিন্তু তোর হ্যান্ডেল করতে হবে। আরে ব্যাপার না, দাদি নাতি দুটোকেই হ্যান্ডেল করব। মাহিম জানালার বাইরে তাকিয়ে ভাবল, সত্যি যদি সব ঠিক হয়ে যেত, ভাই আর ভাবির মাঝের দূরত্বটা যদি কমে যেত, তাহলে তার পরিবারটা কতই না সুখী পরিবার হতো। অফিস শেষ করে দৃশ্য বেরিয়ে পড়ল বাসার উদ্দেশ্যে। বাসে উঠে আজও কোনো সিট খালি পেল না। কিছুক্ষণের মধ্যেই বাসে ভিড় বাড়তে লাগল। দৃশ্য শক্ত করে কাঁধের ব্যাগ ধরে দাঁড়িয়ে রইল। এই ভিড়ের মাঝেই একদল নরপিশাচ মেয়েদের গা ছুঁয়ে আনন্দ পায়। হঠাৎ দৃশ্য খেয়াল করল এত ভিড়ের মাঝে তার কারো সাথেই ধাক্কা লাগছে না। সে ভীষণ অবাক হল। পেছনে ফিরে দেখল একজোড়া বলিষ্ঠ হাত তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, যার কারণে কারো সাথেই তার শরীর স্পর্শ করছে না। সে এই হাতের মালিকের দিকে তাকিয়ে চমকাল। মুখে মাস্ক, মাথায় টুপি আর চোখে সানগ্লাস পরিহিত একজন দাঁড়িয়ে আছে। মানুষটার নজর জানালার বাইরে। তীব্র করা পারফিউমের ঘ্রাণ দৃশ্যর নাকে আসছে। মানুষটাকে চিনতে তার সময় লাগল না। মহাদ এখানে কি করছে? সে তো অনেক আগেই অফিস থেকে বেরিয়ে গেছে। সে কি পাগল? কোনো সিকিউরিটি ছাড়া এইভাবে পাবলিক প্লেসে কি করছে? যদি ভুল করে কেউ চিনে ফেলে তাহলে কি অবস্থা হবে? দৃশ্য বিরক্ত হয়ে সরে যেতে চাইলে মাহাদ তার হাত টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দৃশ্যর পিঠ থেকেছে মাহাদের বুকে। দৃশ্যর সারা শরীর বেয়ে শীতল অনুভূতি ছেয়ে গেল। হৃদস্পন্দন কয়েক গুণ বেড়ে গেল। সে আবার ছাড়াতে চাইলে মাহাদ তার কানে ফিসফিসিয়ে বলল, আর একবার নড়লে আমি মুখের খুলে ফেলব। দৃশ্য স্থির হয়ে রইল। এই ছেলের কোনো বিশ্বাস নেই। সত্যি যদি এমন করে তবে মাহাদকে এই ভিড়ে বিপদে পড়তে হবে। বাস থামলে দৃশ্য দ্রুত বের হয়ে হাঁটতে থাকে। কি মনে করে একবার পেছনে ফিরে দেখে মাহাদ প্যান্টের পকেটে হাত গুজে তার পেছনে পেছনে হাঁটছে। দৃশ্য ভীষণ বিরক্ত হল। সে রেগে বলল, পেছনে পেছনে কেন আসছেন? সমস্যা কি? কোনো সমস্যা নেই। এই রাস্তা দিয়ে আমার বউও হাঁটে, তাই আমিও হাঁটছি। তোমার কোনো সমস্যা? দৃশ্য রেগে দাঁত কটমট করে তাকাল। মাহাদ বলল, রাগলে তোমাকে পাকা টমেটো লাগে। মন চায় টুপ করে খেয়ে ফেলি। টমেটো আমার ভীষণ পছন্দ। দৃশ্য আর একটা কথাও বলল না। দ্রুত হাঁটতে লাগল। রাগে তার গা জ্বলে যাচ্ছে। এখনই বাসায় যেয়ে গোসল না করলে মাথা ঠান্ডা হবে না। দৃশ্যকে রেগে বাসায় ঢুকতে দেখে জিনিয়া বলল, কি রে, তোকে এত হট লাগতেছে কেন? দৃশ্য রাগী চোখে তাকালে জিনিয়া বলল, মানে তোর মাথা হট মনে হচ্ছে। দৃশ্য কিছু না বলে রুমে চলে গেল।
সব কিছুই তার কাছে বিরক্ত লাগছে। মাহাদ আবার এমন পাগলামি কেন শুরু করেছে? সে তো সবটাই মেনে নিয়েছে, তাহলে তাকে দুর্বল কেন করতে চাইছে? মাহাদ বাসায় পৌঁছাতেই শামসুন্নাহার বেগম বললেন, মাহাদ, তুই ওই পাহাড়ি বেডাক ছাড়া কই গেছিলি? দাদি ওদের বডিগার্ড বলে। তোমার ভাষা আর ঠিক হলো না। আর ঠিক কইরা কেরমু? 2 দিন পর এমনি কবরে জামুগা। দাদি প্লিজ এসব বলো না। মা খেয়েছে? তোর মারে তুই জিগা। আমি পারুম না। আচ্ছা। মাহাদ সোজা তার মায়ের রুমে চলে গেল। শামসুন্নাহার বেগম খেয়াল করলেন আজ মাহাদকে অন্যরকম লাগছে। মন খারাপের ছাপটা তেমন নেই। তাহলে কি আবার ওই মেয়েটা মাহাদের জীবনে ফিরে এসেছে? কিন্তু এটা হোক তিনি চান না। ওই মেয়েকে তিনি কিছুতেই মেনে নিবে না। মাহাদ মায়ের কোলে মাথা রেখে শুয়ে বলল, মা, তোমার হাতের গরুর মাংসটা ভীষণ মিস করছি। আখি রহমান একটু অবাক হলেন। ছেলে নিজের ডায়েট ভুলে মাংস খেতে চাইছে? তিনি কিছুই বললেন না, তবে মনে মনে বেশ খুশি হলেন। মনে মনে ঠিক করলেন কালই মাহাদ বাসায় আসার আগে রান্না করে ফেলবেন। তবে মাহাদ প্রায় সময়ই বাসায় আসে না। তাদের ধানমন্ডির বাসায় থাকে। তিনিও কিছু বলে না। ছেলে একাকী সময় কাটালে তার সমস্যা নেই। তিনি তো জানেন ছেলেটার মুখের এই হাসি কতটা নকল। একটু নিজের মতো থাকলে তিনি কেন বাধা দিবেন? থাকুক না নিজের মতো। কয়েকদিনে দৃশ্য মাহাদের আচরণে বেশ বিরক্ত। প্রতিদিন তার পেছনে পেছনে বাসা অবধি যাবে। আশেপাশের মানুষজন দেখলে কি বলবে আল্লাহই জানে। আজ নিউজও শুনল মাহাদ নাকি দেশের বাইরের কনসার্টগুলো মানা করে দিচ্ছে। এরকম চললে ক্যারিয়ার যে রসাতলে যাবে। সব ফেলে তার পেছনে পেছনে ঘুরে কি প্রমাণ করতে চাইছে? আজও মাহাদ দৃশ্যর পেছনে পেছনে আসছে। কিছুদূর আসতেই বাড়িওয়ালার ছোট ছেলেকে দেখতে পেল। পাশের টং দোকানে বসে চা খাচ্ছে। এই ছেলেকে দেখলে দৃশ্যর অস্থির লাগে। পড়ুয়া মানুষ দেখলে স্বল্প পড়ুয়া মানুষের যেমন অস্থির লাগে ঠিক তেমন। অতিরিক্ত পড়ুয়া মানুষদের আবার জ্ঞান দেওয়ার অভ্যাস থাকে। এই ছেলেটার ঠিক তেমনই অবস্থা। সে মানুষকে জ্ঞান দিতে প্রচণ্ড ভালোবাসা। তবে ছেলেটা ভালো। দৃশ্যকে সারাক্ষণ পড়ালেখা নিয়ে জ্ঞান দিতে থাকে। মাঝে মাঝে ভালো লাগলেও অনেক সময় দৃশ্য বিরক্ত হয়। তবে দৃশ্য কিছুটা ভয় পাচ্ছে। এই ছেলে যদি আজও তাকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে আসে তবে তার খবরই আছে। তার পিছনে যমরাজ মাহাদ দাঁড়িয়ে। তার সাথে কথা বলতে দেখলে নির্ঘাত 4-5টা থাপ্পড় ছেলের গালে পড়বে। ঠিক তখনই নিবিড় তার সামনে এসে দাঁড়াল। কি ব্যাপার দৃশ্য, আজ এত দেরি করে ফিরলে? আরও জলদি ফিরে আসবে বুঝলে। তুমি তো ঠিকমতো ভার্সিটিতেও যাও না। তার উপর বাড়িতে ঠিকমতো না পড়লে যা তার রেজাল্ট আসবে, তখন এই চাকরিও থাকবে না। দৃশ্য আর চোখে একবার মাহাদকে দেখল। সে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। দৃশ্য ভয় একটা ঢোক গিলল। আর বলল, আসলে ভাইয়া অফিসে একটু চাপ বেশি। আর আমি রাতে ঠিক পড়া শেষ করে রাখি। আপনি চিন্তা করবেন না, রেজাল্ট খারাপ হবে না। হে বুঝলাম। তবে সায়েন্সে পড়ে কেন যে ফ্যাশন হাউজে জব করছো বুঝি না। তোমার উচিত ল্যাবে বসে এক্সপেরিমেন্ট করা। তোমরা ইয়াং জেনারেশন যদি নতুন কিছু আবিষ্কারে মন না দাও তাহলে যুগ বদলাবে কি করে? আজকালকের ছেলে মেয়েরা শুধু প্রেম করে বেড়ায়। প্রেমের পেছনে ঘুরে সময় নষ্ট করে। আরে যত সময় শক্তি প্রেমের পেছনে খরচ করে তাক যদি কিছু আবিষ্কার করতে ব্যয় করত তাহলে এতদিনে আমরা দ্বিতীয় আইনস্টাইন পেয়ে যেতাম। পেছনে থেকে মাহাদ আসে বলল, হ্যালো ব্রাদার।
আপনার কি রাস্তাঘাটে দাঁড়িয়ে জ্ঞান ছড়িয়ে দেওয়ার প্রবলেম আছে? জ্ঞান দিতে ইচ্ছে করলে একটা কোচিং সেন্টার খুলে বসুন। রাস্তাঘাটে মেয়েদের দাঁড় করিয়ে জ্ঞান দেওয়ার কোনো মানে হয় না। আপনি কে ভাই? লুকিয়ে আমাদের কথা শুনছিলেন? 1 মিনিট, আপনি ইফটিজার না তো? দৃশ্যকে ইফটিজিং করছিলেন না তো? আল্লাহ, আপনি তো বডি বিল্ডার ইফটিজার। এতক্ষণ রাগ দমিয়ে রাখলেও এবার মাহাদ রাগে ফেটে পড়ল। সে কষিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দিল নিবিড়ের গালে। দৃশ্য চোখ বন্ধ করে নিল। ইসস! যেই ভয় পেয়েছিল তাই হল। তাকে কোনো ছেলের সাথে কথা বলতে দেখলেই এই মানুষটার মাথায় রক্ত উঠে যায়। আমাকে দেখে ইফটিজার মনে হয়? শালা গর্ধব একটা! নিবিড় ভীত কণ্ঠে বলল। আপনি আমাকে মারলেন? জানেন এর কারণে আমার গালের পাশের রক্তকণিকাগুলি জমাট বেঁধে লাল বর্ণ ধারণ করবে। আর এর কারণে আপনার কত ক্যালোরি বার্ন হয়েছে জানেন? মাহাদের মন চাইল একে আরও 2টা চড় দিতে। তবে এর ভীত মুখ দেখে থেমে গেল। দৃশ্যর ভীষণ রাগ হল। এই বোকা জ্ঞানী মানুষটিকে এইভাবে মারা একদম ঠিক হয়নি। দৃশ্য কপট রাগ দেখিয়ে বলল, কি সমস্যা তোমার? উনাকে মারলে কেন? যা মন চায় তাই করবে নাকি? হে করব। তার তোমার সাথে কিসের কথা? সে আমার ভাইয়ের মতো। সব জায়গায় বাহাদুরি দেখাও কেন? কিসের ভাই? তোমার রক্তের ভাই তোমার জন্য কিছু করতে পারল না, আর এই গর্ধব কি করবে? একদম ফালতু বকবে না। চরম অসভ্য একটা লোক তুমি। এই, তোমার এই বলদের জন্য এত জ্বলে কেন? আর কখনো ছেলেদের ধরে ধরে ভাই বানালে থাপড়িয়ে তোমার গাল লাল করে দিব। দৃশ্য রেগে মাহাদের গালে একটা থাপ্পড় মেরে বলল, আমি যা খুশি তাই করব, তোমার কি? ফালতু বিলাই। কথাটা বলে চলে গেল। বেচারা নিবিড় হা করে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার সামনে কি ঝড় বয়ে গেল বোঝার ট্রাই করছে। তার জন্যই কি এরা ঝগড়া করল? মাহাদের দিকে তাকিয়ে দেখল সে মুচকি হাসছে। নিবিড় প্রথম দেখল থাপ্পড় খেয়ে কেউ হাসে। কই, তার তো থাপ্পড় খেয়ে কাঁদতে মন চাইছে। মাহাদের মনটা বেশ ফুরফুরে লাগছে। আজ বহুদিন পর দৃশ্য তার সাথে ঠিক আগের মতো ঝগড়া করল। কয়েক মুহূর্তের জন্য তার সামনে সে সেই বাচ্চা জেদি পিচ্চিকে দেখতে পেল। আজকাল শামসুন্নাহার বেগমের পায়ের ব্যথা বেড়েছে। কিছুক্ষণ আগেই ডক্টর এসে দেখে গেছে তাকে। আর সাথে দিয়ে গেছে এক গাধা মেডিসিন। কিন্তু তিনি কিছুতেই মেডিসিন নিতে চাইছেন না। আখি রহমান অনেক বুঝিয়ে শুনিয়ে ঔষধ খাওয়ালেন। তারপর তেল গরম করে এনে শাশুড়ির পাশে বসলেন। পরম যত্নে শাশুড়ির পায়ে তেল মালিশ করতে করতে বললেন, আম্মা, মেডিসিন না নিলে ব্যথা কমবে কি করে? আমি প্রতিদিন তেল মালিশ করে দিব, কিন্তু মেডিসিন ওর সাথে খেতে হবে। আর খাইয়া কি হইব? আল্লাহর ডাক আসলে তো যাইতেই হইব। ওই ওষুধ খাইয়া কিছু হইব না। আম্মা এইসব বইলেন না, আমার শুনতে ভালো লাগে না। আপনার ছেলে থাকলে কি বলতে পারতেন? যাও কমু না। শুনলাম তুমি রান্নাঘরে গেছ। এত টাকা পয়সা দিয়া আমার নাতি লোক রাখছে, তাইলে তুমি রানতে গেছ কেন? আম্মা, ছেলে আমার হাতের মাংস রান্না খেতে চেয়েছে তাই। পোলারে এত মোহাব্বত করো তাইলে কষ্ট কেন দিতাছ? কথা কও নাকি আমার নাতির লগে? কে বলেছে আমি বলি না? আমার সাথে তো মাহাদের প্রতিদিন কথা হয়। আম্মা, শব্দ করলেই কথা হয়, কে বলেছে? আমার মনের সব কথাই সে আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে। শামসুন্নাহার বেগম দীর্ঘশ্বাস ফেলেন। তারপর কঠিন সুরে বলেন, ওই মাইয়া তোমার পোলার অফিসে চাকরি করে।
এই মায়ার ধান্দা আমি বুঝতে পারছি। সে আবার আমার নাতির মাথা খারাপ করার লাইগা আসছে, রূপ দেখাইয়া আমার নাতিরে ভুলাইতে আসছে। ওই আশরাফের রক্ত আর কত ভালো হইব? আখি রহমান পা মালিশ করতে করতে বলল, আম্মা আপনার নাতি মেয়েটাকে ভুলেছে কবে? আর সে কোনো বাচ্চা না, আপনার নাতির মাথা আগে থেকেই নষ্ট, নতুন করে কিছু করার প্রয়োজন নেই। শামসুন্নাহার বেগম আখি রহমানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। ছেলের বউকে তিনি ঠিক বুঝতে পারেন না। দৃশ্যকে সে পছন্দ করে না, আবার তার সম্পর্কে কিছু বললে সহ্যও করতে পারে না। মাহিমরা সিলেটের জাফলংয়ে এসেছে, কাল তারা যাবে বিছনাকান্দি। পূজা আর রনিত বিভিন্ন পোজে কাপল পিক তুলছে, আরিফিন তাদের পিক তুলে দিচ্ছে। সিয়াম চারপাশের দৃশ্যগুলি ক্যামেরা বন্দী করছে। বর্ষা এক পাথর থেকে অন্য পাথরে লাফিয়ে এগিয়ে যাচ্ছে, তার হাত ধরে রেখেছে মাহিম। মাহিম বিরক্ত হয়ে বলল, বর্ষা নাম, না হলে এখনই পড়ে মাথা ফাটাবি। আমি কিন্তু হসপিটালে দৌড়াতে পারব না। আরে পড়ব না, তুই আমাকে ধরে রেখেছিস না। নাম, না হলে একটা লাথি দিয়ে আমি ফেলে দিব। বর্ষা বিরক্ত হয়ে বলল, তুই একটা আনরোমান্টিক ছাগল, তোর জন্য আমার জীবনে রোম্যান্সের ছিটেফোঁটাও নাই। ওই গর্ধব রনিতকে দেখেও তো কিছু শিখতে পারিস। সবার সামনে ধরে চুমু খেলে বুঝি রোমান্টিক হওয়া যায়? তুই খাবি চুমু? আচ্ছা, তোর ভাই ও কি এমন আনরোমান্টিক? ভাইয়া কেমন রোমান্টিক সেটা তো ভাবি বলতে পারবে। আমি শুধু এটা জানি ভাই ভাবিকে প্রচণ্ড ভালোবাসে। আমার না সেই লাকি গার্লকে দেখতে খুব ইচ্ছে করছে। সুপার হট রকস্টার মাহাদের হার্টবিট যাকে দেখলে থমকে যায়, সেই মেয়েটাকে দেখার খুব ইচ্ছা। মাহিম কপাল কুঁচকে বলল, ভাসুর সম্পর্কে এমন কথা বলতে লজ্জা লাগে না? আমি কি কম হট নাকি? তুই আর হট। হা হা হা, মজা পেলাম। মাহিমের মেজাজ খারাপ হয়ে গেল। এই নির্লজ্জ মেয়ের প্রেমের জালে কেমনে ফেসে গেল সে। শ্বশুর ভাসুর কিছুই মানে না। আল্লাহ, একে দাদির সামনে নিলে কি যে হবে। আরিফিন মাহিমকে বলল, কিরে, তোদের কাপল পিক তুলে দিব? মাহিম রেগে বলল, এই কুত্তির সাথে পিক তুই তোলো। আমার ইচ্ছে নাই। একটা কথা বলতো, তোরা কি আসলেই রিলেশনে আছিস? তোদের মধ্যে তো কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্লেভার নাই। বছরের 6 মাস তোকে ঝগড়া করেই কাটে। তোরা সংসার করবি কেমনে? বর্ষা রেগে বলল, এই কুত্তার সাথে আমি কোনো সংসার করব না। আমি মরে যাচ্ছি সংসার করতে। মরবি কেন? তোর ভাই ও বিয়ে করে সংসার করতে পারে নাই, তুই ও করতে পারবি না। আনরোমান্টিক ছাগলের সাথে আর কথা বলার ইচ্ছাই নাই আমার। কথাটা বলেই বর্ষা চলে গেল। আরিফিন হেসে বলল, তোদের ভবিষ্যৎ বাচ্চা কাচ্চাদের জন্য আমার ভীষণ মায়া হচ্ছে রে। মাহিম ধমক দিয়ে বলল, যা তো, মেজাজ খারাপ হচ্ছে। বর্ষা আর মাহিম আর কথা বলল না। এদের এমন ঝগড়া সারাদিন লেগে থাকে। তবে সরি সবসময় মাহিমকে বলতে হয়। বর্ষার এক কথা, আমি তোর চাইতে বড়, সো আমাকে সম্মান দেখবি। তাই ওই সরি টরি আমি বলতে পারবো না। দৃশ্য একটা রেস্টুরেন্টে বসে আছে। সামনের টেবিলে মিস লুবনা আর মডেল ইতির মিটিং চলছে। সিক্রেট মিটিং। আসলে মডেল ইতি তার বিয়ে সম্পর্কে মিডিয়াকে এখন কিছু জানাতে চাচ্ছে না। তাই ড্রেস ডিজাইনের জন্য মিস লুবনার সাথে মিটিং চলছে। দৃশ্যর সেখানে তেমন কোনো কাজ নেই, পাশের টেবিলে বসে আছে।
এই গরমে সে হাতের কোল্ডড্রিঙ্কসে চুমুক দিচ্ছে আর আশেপাশের চোখ বুলাচ্ছে। হঠাৎ দেখল একটা কালো গাড়ি রেস্টুরেন্টের সামনে থামল। গাড়িটা দৃশ্যর পরিচিত। দৃশ্য ভাবছে মাহাদ এখানে কি করছে। মাহাদ গাড়ি থেকে নেমে দাঁড়াল। হোয়াইট শার্টে মাহাদকে দেখে দৃশ্য যেন চোখের পলক ফেলতে ভুলে গেল। এই অসভ্যটা দিন দিন এত হ্যান্ডসাম কেন হচ্ছে? দৃশ্যর ভাবনায় ছেদ ঘটল গাড়ি থেকে দ্বিতীয় কাউকে নামতে দেখে। মডেল অরিন। কিন্তু সে মাহাদের গাড়িতে করে কেন আসল? অজানা ভয় দৃশ্যর বুকটা ধক করে উঠল। আজকাল প্রায়ই তাদের একসাথে দেখা যায়। বেশ কয়েকটা নতুন মিউজিক ভিডিওতে তাদের একসাথে সাইন করা হয়েছে। অনেকগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তারা। দৃশ্যর চোখ গেল অরিনের ড্রেসে দিকে। হাঁটুর উপর অবধি একটা ছোট ফিটিং টপস পরা। দেখতে খারাপ লাগছে তেমন না, বেশ আকর্ষণীয় লাগছে। ফর্সা পায়ে হাই হিল বেশ মানিয়েছে। তবে মাহাদের সাথে এইভাবে অরিনকে দেখে দৃশ্যর অস্থির লাগছে, ভীষণ অস্থির। মাহাদ আর অরিন কথা বলতে বলতে রেস্টুরেন্টের দোতলায় চলে গেল। দৃশ্যর অস্থিরতা আরও বাড়তে লাগল। অনেকক্ষণ বসে থেকে হঠাৎ উঠে দাঁড়াল। একবার লুবনার দিকে তাকাল। তিনি মিটিংয়ে ব্যস্ত। দৃশ্যর পা ধীরে ধীরে দোতলার দিকে চলতে লাগল। দৃশ্য কেন এমন করছে নিজেও জানে না। দোতলায় উঠেই পুরো ফ্লোরে চোখ বুলাল। পুরো ফ্লোরই ফাঁকা। কর্নারের একটা টেবিলে তারা বসে কথা বলছে। মুখে আছে স্নিগ্ধ হাসি। অরিন হঠাৎ টেবিলে রাখা মাহাদের হাতে হাত রাখল। মাহাদ ও তার অন্য হাত অরিনের হাতের উপর রেখে মুচকি হাসল। দৃশ্য আর দেখতে পারল না, চোখ বন্ধ করে নিল। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকাল। বুকের বা পাশে কেমন ব্যথা হচ্ছে। বার কয়েক ঢোক গিলল। গলা কেমন শুকিয়ে আসছে। অথচ মাত্রই সে এক বোতল ঠান্ডা কোল্ডড্রিঙ্কস শেষ করল। দৃশ্য দ্রুত নিচে নেমে গেল। ততক্ষণে লুবনার মিটিং শেষ। দৃশ্য আর লুবনা গাড়িতে যেয়ে বসল। দৃশ্য জানার বাইরে তাকিয়ে আছে। বারবার তার চোখ ভিজে আসছে। সে দ্রুতই সেই জল আড়াল করে ফেলছে। লুবনা বিষয়টা খেয়াল করে বলল, এনি প্রবলেম দৃশ্য? তোমাকে কেমন অস্থির দেখাচ্ছে? দৃশ্য মুচকি হেসে বলল, নো ম্যাম, আই অ্যাম ফাইন। দৃশ্য আবার বাইরে তাকাল। তার এত খারাপ কেন লাগছে? এর আগেও এদের একসাথে অনেকবার দেখেছে। মিউজিক ভিডিওতে কতবার এদের আরও ঘনিষ্ঠভাবে দেখেছে। তবে আজ অস্থিরতা এত বেশি কেন? তবে মানতে হবে তাদের দুজনকে একসাথে বেশ মানায়। সুদর্শন যুবকদের পাশে অতি সুন্দরী রমণীদেরই মানায়। দৃশ্য হন্যে হয়ে আরেকটা চাকরি খুঁজছে। এই অফিসে তার দম বন্ধ হয়ে আসে। মাহাদকে দেখে মানসিক অস্থিরতায় ভুগে। এমনটা কিছুতেই চলতে পারে না। রাতে ডিনারে খেতে বসেছে দৃশ্য। লতা আর চোখে দৃশ্যকে দেখছে। মেয়েটা কেমন মন মরা হয়ে থাকে। অতীত যখন চোখের সামনে ঘোরে তখন আসলেই কি ভালো থাকা যায়? লতা ভয় পাচ্ছে মেয়েটা আবার ডিপ্রেশনে না চলে যায়। অনেক কষ্টে কিছুটা স্বাভাবিক হয়েছিল, এখন আবার মন মরা হয়ে যাচ্ছে। খাওয়া শেষে দৃশ্যর রুমে গেল লতা। জিনিয়া তখন টেবিলে বসে পড়ছিল। সেই দৃশ্য উদ্দেশ্যে বলল, জবটা সত্যিই সত্যি ছেড়ে দিবি? স্যালারি কিন্তু ভালোই ছিল তোর। অন্য কোথাও কিন্তু এত পাবি না। দৃশ্য লতার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। এই মানুষটার কোলে শুলে মনে হয় মায়ের কোলে শুয়েছে। মন কিছুটা স্বস্তি পায়।
লতা দৃশ্যর লম্বা চুলে হাত বুলিয়ে দিতে লাগল। দৃশ্য চোখ বন্ধ রেখেই বলল, সেখানে জব করা আমার পক্ষে সম্ভব না। কারণটা তুমি ভালো করেই জানো। তাছাড়া কম স্যালারি হলেও আমি অন্য যেকোনো জব করব, কিন্তু এখানে সম্ভব না। জিনিয়া বলল, সে তোর কাছে কি চায় এখন? জানি না। দৃশ্য আর কথা বলল না, একটু ঘুমানোর চেষ্টা করল। 2টা স্লোপিং পিল খেয়েছে, তাই কেমন ঝিমুনি আসছে। একটু পর সে লতার কোলেই ঘুমিয়ে পড়ল। সিলেটের একটা রিসোর্টে উঠেছে মাহিম আর ওর বন্ধুরা। 3টা রুম নিয়েছে তারা। একটায় সিয়াম আর আরিফিন, আরেকটায় বর্ষা আর পূজা, অন্যটায় মাহিম আর রনিত। সারাদিন ঘুরে বর্ষা ভীষণ ক্লান্ত। সে বিছানায় শুয়ে পড়েছে। পূজা গেছে রনিতের সাথে কথা বলতে। একটু পর দরজা খোলার শব্দে বর্ষা সেদিকে তাকায়। মাহিমকে দেখে চমকে যায়। এক প্রকার চিৎকার করে বলে উঠে, এই এত রাতে এই রুমে কি? পূজা কই? মাহিম বিছানায় বসে গায়ের টি শার্ট খুলে বলে, আমি এই রুমে ঘুমাবো। বর্ষা বড় বড় চোখ করে বলল, কি? হুম, তুই না বললি আমি আনরোমান্টিক। তাই আজ তোকে আমার রোমান্টিক রূপ দেখাবো। আর আমি হট কিনা সেটাও বুঝে যাবি। বর্ষা কয়েক সেকেন্ড মাহিমের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সত্যি? আয় তাড়াতাড়ি আয়, আমিও দেখব তুই কেমন হট। মাহিম বেকুব বনে গেল। সে এসেছে এই মেয়েকে শিক্ষা দিতে, কিন্তু এই মেয়ে উল্টো তাকেই জব্দ করছে। মাহিম দ্রুত টি শার্ট পরে নিল। ততক্ষণে বর্ষা তার অনেক কাছে চলে এসেছে। মাহিম কিছু বুঝে উঠার আগেই বর্ষা তাকে ধাক্কা মারে বিছানায় ফেলে তার উপর উঠে গেল। আর মুহূর্তেই মাহিমের ঠোঁট জোড়া দখল করে নিল। মাহিম প্রথম একটু চমকে গেলেও পরে বর্ষার কোমর 2 হাতে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। কয়েক মিনিট পর দুজন ওষ্ঠ ছেড়ে হাঁপাতে লাগল। মাহিম হাঁপাতে হাঁপাতে বলল, বিয়ে করবি? বর্ষা চোখ বড় বড় করে তাকাল। তারপর মাহিমের চুল জোরে টানতে লাগল আর বলল, ছেঁচড়া বাদর, এইভাবে কেউ বিয়ের প্রপোজ করে? আমি করি, করবি কিনা বল? বর্ষা আরো জোরে তার চুল টেনে ধরল। মাহিম আহহ বলে চিৎকার করে বলল, চুল ছাড় বাদর। এই স্টাডি শেষ না করে কিসের বিয়ে? আর আমাকে বিয়ে করে খাওয়াবি কি? জানি শ্বশুরের অনেক সম্পদ আছে, কিন্তু তুই নিজে কিছু না করা অবধি বিয়ে ভুলে যা। বেকার ছেলে বিয়ে করব না। মাহিম ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আই নিড ইউ বর্ষা, তোকে আমার বউ রূপে চাই। ইসস, ভালোবাসো উতলে পড়ছে? আমি যখন প্রপোজ করতাম তখন তো ভাব দেখাতি, তখন তো বুঝতে পারিনি কতটা ভালোবাসি তোকে। এই তোর দাদি আবার ঘাপলা করবে না তো? আমি যে তোর বড় এটা জানলে বেঁকে বসবে না তো? আরে না, আমার দাদি কিন্তু ভীষণ মজার মানুষ। তবে ভাবির সাথে দাদি ভীষণ খারাপ আচরণ করেছে, এর জন্য দাদির প্রতি আমার ক্ষোভ জমা আছে। ওই বাচ্চাটা বিনা দোষে শাস্তি পাচ্ছে। তোর দাদি আমার সাথে এমন করতে আসলে বুড়িকে আমি ছেড়ে কথা বলবো না। বর্ষা কি জিনিস জানে না, আমি তো জানি তুই কি জিনিস। তখনই দরজায় কেউ নক করল। মাহিম বর্ষাকে সরিয়ে উঠে বসল। তারপর দরজা খুলে দিল। পূজা মুচকি হেসে বলল, রোমাঞ্চ ক্লাস শেষ? মাহিম মুখ গোমরা করে বলল, শেষ হলো কই, তুই তো ডিস্টার্ব করলি। শালা বিয়ে করে যত খুশি রোমাঞ্চ করিস, এখন যা।
ঘুমাবো। মাহিম বর্ষার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে গেল। পূজা বিছানায় শুয়ে বলল, এই ছেলে নাকি আনরোমান্টিক। হা হা হা, ভালোই জোকস মারিস। বর্ষা বিরক্ত হয়ে বলল, আমি টায়ার্ড, সো গুড নাইট। বর্ষা চোখ বন্ধ করে মুচকি হাসল। পাপা ঠিক বলে। মাহিম একটা আধা পাগল, আর এই পাগলই আমাকে সবচাইতে বেশি খুশি রাখবে। মাহিম আর বর্ষার রিলেশন সম্পর্কে বর্ষার বাবা সবই জানে। তার মা নেই। বাবা একজন সিনিয়র জার্নালিস্ট। মাহিমের সাথে তার বাবার বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বাবা মাহিমকে ভীষণ পছন্দ করে। দৃশ্য কয়দিন যাবৎ ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে। আজ সকালে ব্রেকফাস্ট করার সময়ও পায়নি, তাই এখন লাঞ্চ করতে ক্যান্টিনে এসেছে। ঈশিতা আর মৃদুলও আছে। ঈশিতা বলল, একটা জিনিস খেয়াল করেছ তোমরা? মাহাদ স্যার আগে 2-3 দিন অফিসে আসলেও বেশ কয়দিন যাবৎ প্রায় প্রতিদিনই আসে। মৃদুল বলল, বিষয়টা আমিও খেয়াল করেছি। দৃশ্য কিছুই বলল না, কারণ তার খেয়াল পাশের টেবিলের মেয়েদের দিকে। তারা বলছে, এই মাহাদ স্যার আর অরিনের মধ্যে কি কিছু চলে? তারা একসাথে অনেক কাজ করছে, প্রায় সময়ই একসাথে তাদের দেখা যায়। তাদের একসাথে কিন্তু দেখতে ভালোই লাগে। একদম পারফেক্ট। মম, তারা বিয়ে করবে কবে? নাকি লিভ ইনে থাকছে? দৃশ্য আর কিছুই শুনতে চাইল না। খাবার তার গলা দিয়ে নামছে না। সেই উঠে চলে গেল। ঈশিতা আর মৃদুর অবাক হয়ে তাকিয়ে রইল। দৃশ্য দাঁড়িয়ে আছে মাহাদের কেবিনের সামনে। তার হাতে বেশ কিছু ফাইল, যাতে মাহাদের সাইন লাগবে, তাই মিস লুবনা তাকে পাঠিয়েছে। দৃশ্য এত চিন্তার মাঝে ডুবেছিল যে দরজা নক করতেই ভুলে গেল। সে দরজা খুলেই থমকে গেল। দু চোখ বড় হয়ে গেল। এমন কিছুর জন্য সে হয়তো প্রস্তুত ছিল না। অরিন মাহাকে জড়িয়ে ধরে আছে, আর মাহাদের তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ দরজা খুলে যাওয়ায় তারা ফিরে তাকাল। মাহাদ দৃশ্যকে দেখে অরিনকে ছেড়ে দিল। সে খেয়াল করল দৃশ্যর চোখ লাল হয়ে আছে। হঠাৎ এমন করাই অরিন বেশ বিরক্ত হল। কিছুটা রাগ দেখিয়ে বলল, এই মেয়েকে তুমি? তোমার মধ্যে কি কোনো মেনার্স নেই? রুমে ঢুকলে নক করে ঢুকতে হয়, জানো না? দৃশ্য কয়েক সেকেন্ড নিচের ঠোঁট কামড়ে ধরল। তারপর গম্ভীর হয়ে বলল, সরি ম্যাম। আপনাদের প্রাইভেসি নষ্ট করার জন্য। লুবনা ম্যাম এই ফাইল স্যারের সাইন চেয়েছেন, তাই। দৃশ্য মাহাদের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। হাতের ফাইলগুলি পাশের ছোট টেবিলে রেখে দ্রুত বেরিয়ে আসল। বাইরে আসতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। তার পুরো শরীর কাঁপছে। বক্ষস্থল প্রচণ্ড ব্যথা হচ্ছে। যেই বুকে একটা সময় সে মাথা রাখত, আজ সেখানে অন্য কেউ আছে। এটা হজম করা তার জন্য কি সহজ হবে? হঠাৎ পেছনে থেকে মাহাদ ডেকে উঠল। দৃশ্য দ্রুত হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে নিল, কিন্তু হাঁটা থামল না। মাহাদ প্রায় দৌড়ে এসে দৃশ্যর হাত ধরে থামাল। দৃশ্য তাকাতেই মাহাদ দেখল তার চোখ ভেজায়ে লাল। দৃশ্যর দৃষ্টিতে আছে অবিশ্বাস। মাহাদ বলল, তুমি আমাকে ভুল বুঝছ পিচ্ছি। অরিনের সাথে আমার তেমন কিছুই নেই যা তুমি ভাবছ। আসলে ও। মাহাদ আর বলতে পারল না। দৃশ্য তাকে থামিয়ে হাত ছাড়িয়ে শক্ত হয়ে বলল, আমি কিছুই ভাবছি না। এটা আপনাদের পার্সোনাল ম্যাটার। আমার কাছে এক্সপ্লেইন করার কিছু নেই। আসি।
কথাটা বলেই দৃশ্য চলে আসলো। তার ভীষণ কান্না পাচ্ছে। চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ওই বুকটা শুধুমাত্র আমার। অন্য কেউ কেন সেখানে থাকবে? তুমি কেন অন্য কাউকে বুকে রাখবে? তোমার ওই বুক আমি ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করে দিব। কিন্তু দৃশ্য কিছুই বলতে পারল না। একটু পর অফিস থেকে বেরিয়ে আসলো। মাহাদ অফিসে খুঁজেও দৃশ্যকে পেল না। হয়তো বাসায় চলে গেছে। চলবে।